চলো স্টার্ট করছি। তো ট্রিপলি ফার্স্ট ক্লাস না আজকে। আজকে ফার্স্ট আমরা, তুমি তো ট্রিপলি ফার্স্ট ক্লাস তো দেখেছো। এখানে একটু আমাকে বেসিক থেকে শুরু করতে হবে। তো ফার্স্ট ক্লাসে আমি শুরু করার আগে আগে কিছু জিনিস বলার আছে তোমার, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা কি কি চ্যাপ্টার এখানে, মেনলি ট্রিপলিতে 6খানা চ্যাপ্টার তোমাদের আছে। ফার্স্ট হচ্ছে ডিসি ফান্ডামেন্টাল, হ্যাঁ বাকিরা কেউ দেখতে পাচ্ছ না? হ্যাঁ তুমি একবার রিজয়েন করো, হ্যাঁ দেখতে পাচ্ছ না, একবার রিজয়েন করো। ওকে, ডিসি ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল দেন হচ্ছে মেজারমেন্ট, ইন ডিজিটাল। আমাদের একটা কথা বলে রাখি, যদি যাদবপুর সিলেবাস চেঞ্জ করে এবার, কিন্তু এই সিলেবাস থাকবে না, হয়তো ডিপার্টমেন্টাল সিলেবাস হয়ে যাবে, যে যেই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট। যাদবপুর হয়তো আলাদা করে এক্সাম নিতে পারে, বুঝতে পেরেছ? যাদবপুর বিরক্ত হয়ে গেছে এই এই বোর্ডকে, হয়তো যাদবপুর আলাদা করে এক্সাম নিতে পারে। তোমাদের টেনশন নেই, মেজর যে 5খানা ডিপার্টমেন্ট ওগুলো আমাদের থেকে তোমরা পাবে, জন্য এক্সট্রা ফিজও দিতে হবে না, কোনো কিছু না, যদি চেঞ্জ করে। এটা বলা যাচ্ছে না এখনো। হ্যাঁ 26-এ দেবে সিলেবাস। হ্যাঁ না না না, কারোই হবে না। শুধু ধরো আমাদের কাছে যদি কেউ এরকম ফুড ডিপার্টমেন্টের কেউ থাকে বা কেমিক্যালের কেউ থাকে, তাদের যদি ডিপার্টমেন্টাল হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে তাকে তার সাবজেক্ট পড়তে, মানে যত আমার যেটা মনে হচ্ছে যাদবপুর সিলেবাস চেঞ্জ করলে ওরা ডিপার্টমেন্টালি করবে। তার কারণ বিটেক থেকে এমটেকে যাওয়ার জন্য যে সিলেবাস, এখানে ওরা যে এক্সাম নেয়, ইন হাউস এক্সাম ওদের যাদবপুরের, সেটা কিন্তু অনলি ডিপার্টমেন্টের পেপার, বিটেক থেকে এমটেকে যাওয়ার জন্য, ওখান থেকে বিটেকে যাওয়ার জন্য। কথাটা বুঝলে আমি কি? হ্যাঁ দেখা যাক কি হয়, যতদিন না হচ্ছে আগে পড়তে থাকো। হ্যাঁ যা হবে দেখা যাবে, ঠিক আছে। আরে জিলেট তো উঠে যাচ্ছে না যাদবপুর ছাড়া। বাকি যেমন আমাদের এমটেকের কি ছিল, পিগেট বলে একটা এক্সাম ছিল। পিগেট তোমার কি হতো, যাদবপুর বাদে সমস্ত কলেজ, এমটেকের কথা বলছি আমি, মাস্টার ডিগ্রি, পিগেট দিয়ে যাদবপুর বাদে সমস্ত কলেজ তুমি পিগেট দিয়ে পাবে। আর যাদবপুরের জন্য আলাদা তোমাকে এক্সাম দিতে হবে। আর গেট থাকলে সেটা আলাদা ব্যাপার, গেট তো আর সবার থাকে না। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? গেট হচ্ছে বিটেকের একটা এক্সাম। হ্যাঁ তাই শোনো, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইআই এক হয়ে যাবে। হ্যাঁ ঝামেলা চলছে, নেবে নেই এবারটা নেবে, বাট এই যে ওরা ঝামেলাটা পোয়াচ্ছে এটা আর পোয়াবে না ওরা নিজে, বুঝতে পারলে? যাই হোক টেনশন নেই, জিলেট তোমাদেরকে পড়তেই হবে। যাদবপুরে আর কটা সিট আছে? হ্যাঁ সবাই তো আর যাদবপুর পাবে না, এবার কি দুটো আলাদা করে পড়তে হবে আমাদেরকে, জিলেটও পড়তে হবে, তার সঙ্গে ডিপার্টমেন্টাল পেপারও পড়তে হবে। ওকে তো চলো, এই হচ্ছে আমাদের 6খানা মানে চ্যাপ্টার ইন এফট্রিপলি, আর কিছু নেই। এবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইখানে একটু টাইম লাগবে আর এখানে একটু টাইম লাগবে। ধরো এখানে 5টা ক্লাস লেগে যাবে, এখানে 4টে ক্লাস,
মেজারমেন্টের 3টে ক্লাস লাগে। মেশিন, হ্যাঁ কথাটা কেটে গেল, আরেকবার বলো তো, আরেকবার বলো। মেশিন আমি ইনিশিয়ালি বলবো, আপাতত তোমরা ধরে রাখো আমরা মেশিন পড়বো না। 1 নম্বরের জন্য একটা ভাস্ট জিনিস পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে? তো মেশিন অনেক একটু চাপের জিনিস। মেশিন আমরা ইনিশিয়াল ফেজে বলবো না। আমি পরীক্ষার আগে কি করি বলো তো, ধরো 1-150 কোশ্চেন, শর্ট কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিই। সেক্ষেত্রে এবারও যেমন কমন পেয়ে গেছে, একদম ইজি একটা কোশ্চেন দিয়েছে, তো ওরকম টাইপেরই আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন করিয়ে দেবো। তার কারণ রোটেটিং মেশিন বলে যে আমাদের পার্টটা আছে এখানে সিলেবাসে, রোটেটিং মেশিন আমাদের ইলেকট্রিক্যালের বলতে পারো একটা হার্ডকোর টপিক। তো সেক্ষেত্রে আমরা প্রায় 2 বছর ধরে যে জিনিসটা পড়ি ওটা তো আর হয় না, 1 নম্বরের জন্য অত পড়ার কোনো মানে নেই, ঠিক আছে? এবার ডিজিটালেরও আমাদের ওই 3টে ক্লাস লাগবে, অ্যানালগ এই খুব বেশি ক্লাস লাগবে না, যত ডিটেলসই পড়ি না কেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের IEEE রোড ম্যাপ। আমরা স্টার্ট করব ডিসি ফান্ডামেন্টাল দিয়ে। ডিসি ফান্ডামেন্টাল, ডিসিতে ফার্স্ট আমরা ডিসি কি পড়েছো? কেউ ইলেকট্রিক্যালের আছো? ডিসি ফান্ডামেন্টালে কি পড়ি অ্যাকচুয়ালি বলো, কি পড়ি? হ্যাঁ বলো বলো, কি কি এখানে কি কি টপিক আছে, কি কি পড়বো? স্টার্ট করছি। ফার্স্ট আমি স্টার্ট করছি কারেন্ট কি, আমাকে বলো দেখি। হ্যাঁ, ফ্লো অফ ইলেকট্রন, রাইট, ফ্লো অফ ইলেকট্রন, গুড। তাহলে ভালো করে একটা জিনিস এখানে আমাদেরকে বুঝতে হবে যে ফ্লো অফ ইলেকট্রন বলতে তাহলে ইলেকট্রন কি, হোয়াট ইজ ইলেকট্রন? হ্যাঁ, পার্টিকেল, একদম। তাহলে ইলেকট্রন কি হচ্ছে? পার্টিকেল অফ অ্যাটম। তাহলে অ্যাটম কি? অ্যাটম হচ্ছে পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, বাংলায়। তাহলে ফার্স্ট হচ্ছে এই একটা ডট, কোনো একটা বা আনকাটেবল সিচুয়েশনস অফ আ থিংস। ধরো আমার এই পেনটাকে যদি আমি কাটতে শুরু করি, একটা সময় গিয়ে একটা ডট পড়ে থাকবে যেটা আর ব্রেক করা পসিবল না। তো এই যে আনকাটেবল সিচুয়েশন, এটা ধরো এই ডটটা। এবার এখানে বলেছে যে থাউজেন্ডস অফ পার্টিকেল আর দেয়ার, এর মধ্যে হাজারেরও বেশি পার্টিকেলস এর মধ্যে থাকে, বাট মেনলি 3টে পার্টিকেল নিয়ে আমরা পড়াশুনো করে থাকি মেনলি। নর্মালি পড়াশুনোটা আমাদের ন্যানো সায়েন্সের ব্যাপারটা আলাদা। আমরা মেনলি ধরো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টে পার্ট নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। পি কি? পজিটিভ চার্জ। আর এন কি? নিউট্রাল, এর কোনো চার্জ নেই, নেগেটিভ না পজিটিভ। এবার আমি যদি একটা এই অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করি, একটা অ্যাটমের যদি আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করি, ধরো আমি অ্যালুমিনিয়াম নিলাম, তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13। এবার 13, এইটার মানেটা কি? হ্যাঁ একদম, এই যে যার যা অ্যাটমিক নাম্বার ঠিক সেই সংখ্যক ইলেকট্রন, তার মানে এখানে -13 আছে এবং প্রোটন আছে +13। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তার মানে এখানে কি কি আছে? 13খানা ইলেকট্রন, 13টা প্রোটন। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম কি? একটা কন্ডাক্টর, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, বা একটা পরিবাহী বলতে পারি, বা ওয়্যার বলতে পারি, তারও বলতে, অ্যালুমিনিয়াম তার হয়, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে আমি যদি এক টুকরো অ্যালুমিনিয়াম তারকে এভাবে রেখে দিই, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে? কেন করছে না? সোর্স দিতে হবে,
তার মানে এটা এখন একটা নিউট্রাল পজিশনে আছে। ইলেকট্রনের এর মধ্যে ঘাটতিও হয়নি, আবার এক্সেস অফ ইলেকট্রনও হয়নি, মানে বেশিও নেই কমও নেই, ব্যালেন্স আছে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড টোটাল নাম্বার অফ প্রোটন সমান থাকার জন্য এর যে সামেশনটা 0 হয়ে যাচ্ছে, তো ব্যালেন্স কন্ডিশনে। তাহলে আমরা কি বললাম এক্ষুনি, কারেন্ট কি স্যার? ফ্লো অফ ইলেকট্রন। তার মানে ইলেকট্রন যদি ফ্লো করে তবে কারেন্ট ফ্লো করবে। তাহলে ইলেকট্রন ফ্লো করবে কখন? যদি এর এখানে ইলেকট্রনের ঘাটতি হয়। এর কাছে 13টা আছে, ধরো 12টা হয়ে গেল, তাহলে ওর কাছে তো একটা কম আছে, ও কারো থেকে একটা নেবে। তাহলে এই যে কারো থেকে নিয়ে যখন ও নিচ্ছে, এই পজিশন থেকে এই পজিশনে আসছে, এই যে ইলেকট্রনের মুভমেন্ট, এই তো কারেন্ট ফ্লো। বুঝেছো তো? তাহলে এই যে ইলেকট্রন যদি এর কাছে কম বা বেশি না থাকে, যদি বেশি থাকে কাউকে দিয়ে দেবে, তাহলে দিতে গেলেও ইলেকট্রন ফ্লো হচ্ছে, নিতে গেলেও ইলেকট্রন ফ্লো হচ্ছে। তাহলে ইলেকট্রন কোনো না কোনোভাবে সবসময় কিন্তু ফ্লো করবে, যদি ইলেকট্রনের ঘাটতি হয় তবেই। তাহলে এই জিনিসটাকে আমরা একটা ছোট্ট অ্যাটমিক স্ট্রাকচারে যদি একটু ড্রয়িং করি, ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের কি বলতো নিউক্লিয়াস, এর হচ্ছে আমাদের অরবিট বা কক্ষপথ। ঠিক আছে, এইখানে কি থাকে? প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে। তাহলে 13টা প্রোটন থাকবে, হলো 13টা প্রোটন থাকলো। এবার নিউট্রন থাকবে। এবার নিউট্রন কি বলতো, নিউট্রন ডিপেন্ড করছে মাস অফ আ বডির উপর। তো নিউট্রন নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। নিউট্রন কিসের উপর ডিপেন্ড করে? মাস অফ আ বডি, বডিটার ওয়েট কি আছে, মাস কি আছে তার উপর। ওকে, তো নিউট্রন আমাদের পার্ট নয়, ওগুলো হয়তো তোমাদের ফিজিক্সে পড়া। ওকে, তাহলে এই যে 13টা প্রোটন আমি আঁকলাম। এবার ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সেটা আমি আঁকছি। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান অরবিট, number of electron and orbit equals to 2n square. Number of electron in an orbit হচ্ছে 2n square. n টা কি স্যার? Number of orbit। ঠিক আছে, কত? তাহলে ফার্স্ট কক্ষপথে, তাহলে n এর জায়গায় আমি 1 লিখবো, সেকেন্ড মানে 2 লিখবো। তাহলে n এর জায়গায় যদি আমি 1 লিখি, তাহলে 1 স্কোয়ার ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 2টো। তাহলে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টোই ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড কক্ষপথে n এর জায়গায় আমি 2 লিখলাম, তাহলে 2 4, 4 দুগুণে 8। তাহলে সেকেন্ড কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে? 8টা। এটা ম্যাক্সিমাম, এর বেশি থাকবে না, কিন্তু কম থাকতে পারে, ম্যাক্সিমাম। এবং তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তাহলে টোটাল 8 আর 2 10খানা হয়ে গেল, আর থাকলো 3টে। 8 অরবিটে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 18টা। n এর জায়গায় 3 বসাও, 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18টা। কিন্তু আমার কাছে আছে আর 3টে। ঠিক আছে, আমার কাছে আছে আর 3টে ইলেকট্রন। তাহলে এই 3টে ইলেকট্রন আমার আউটার অরবিটে থেকে যাবে। এই যে আউটার অরবিট ইলেকট্রন, এদেরকেই আমরা বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স আমি এই বেলঘড়িয়া ইয়েতে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, যাদবপুরে, পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন, আউটার অরবিট ইলেকট্রন ইজ কল্ড আ ভ্যালেন্স ইলেকট্রন। এটা বাইরে একটা থাক বা 10টা থাক, নো ম্যাটার। তাহলে আমরা কি বলবো? ভ্যালেন্স ইলেকট্রন, জাস্ট এক কথায় লিখে রাখো, অরবিট বাইরের কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলবো ভ্যালেন্স ইলেকট্রন।
এই যে ভ্যালেন্স ইলেকট্রন, এদের যে মুভমেন্ট হবে না, এর জন্যই অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো। এই যে ভ্যালেন্স ইলেকট্রন বাইরে কক্ষপথের, এরা যখন মুভ করবে তখনই কারেন্ট ফ্লো করবে, তাছাড়া করবে না। এবার এই যে ইলেকট্রনগুলো কি করে মুভ করবে সেটা এবার আমাকে দেখতে হবে। তার আগে ছোট্ট কিছু জিনিস জানার আছে। তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার কেউ বুঝতে পারোনি বলো? ক্লিয়ার না? জিনিস এগুলো আমরা অনেক পড়েছি, বলো। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে let outer orbit electron equals to E। আমি ধরে নিচ্ছি বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা E, ধরে নিলাম। তাহলে if E less than 4, যদি বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে কম হয়, আছে যদি ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে যদি কম হয়, তখন সেটাকে আমরা কি বলি? কন্ডাক্টর। আর আমাকে একটা কথা বলো তো, কন্ডাক্টর আর ওয়্যার জিনিসটা কি সেম? পরিবাহী, যার মধ্যে দিয়ে, এই জিনিসটা অনেকে ভুল করে, কন্ডাক্টর মানে তার নয় কিন্তু, কন্ডাক্টর মানে পরিবাহী, যার মধ্যে ইলেকট্রন ফ্লো করতে পারে। এটা ওয়াটারও হতে পারে, ওয়াটারের মধ্যে তো ইলেকট্রন ফ্লো করে না, সে তো আলাদা ব্যাপার। বিশুদ্ধ বলে তো নেই পৃথিবীতে কিছু, হ্যাঁ কিছু আছে পৃথিবীতে বিশুদ্ধ বলে কিচ্ছু নেই। হ্যাঁ, আইডিয়াল কেস হয় না। তো কন্ডাক্টর বা পরিবাহী, পরিবাহী জিনিসটা আলাদা, আর ওয়্যার মানে হচ্ছে তার। তো কন্ডাক্টর অথবা মেটাল। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল কি হতে পারে? সোডিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, তারপরে অ্যালুমিনিয়াম হতে পারে। কেন? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে হ্যাঁ 2, 8, 1। ম্যাগনেসিয়াম 12, 2, 8, 2। অ্যালুমিনিয়াম 13, 2, 8, 3। কপার হবে 29, 2, 8, 18, 1। তাই তো? তার মানে যার বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত কম থাকবে সে তত ভালো কন্ডাক্টর। কেন বলো তো? যত কম ইলেকট্রন থাকবে না, তত ইজিলি তুমি সেটাকে মুভ করাতে পারবে, তত কম ফোর্স দরকার হবে। যদি বাইরের কক্ষপথে যেমন অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন আছে, কপারের 1টা ইলেকট্রন আছে, তাহলে কাকে ইজিলি মুভ করানো যাবে? কপারের এই ইলেকট্রনটাকে, 1টা আছে, আর এর 3টে আছে, একে মুভ করানো একটু ডিফিকাল্ট। হ্যাঁ দাদা বল। হ্যাঁ হ্যাঁ খুলেছে, বাপরে ঘেমে গেছে আমি। আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। হ্যাঁ, তাহলে এবার আমি নেক্সট কপার হয়ে গেল। চলো এবার চলে আসি, তাহলে বুঝতে পারলে কন্ডাক্টর কি, তার ইলেকট্রন সংখ্যা যদি 4-এর থেকে কি হয় তখন এটাকে কি বলে? ইনসুলেটর অথবা কি হবে? নিয়ন হতে পারে, একদম হতে পারে, তাই না? নিয়ন হচ্ছে তোমার কত? 10, 2 আর 8। প্রথম কক্ষপথে 2টো, সেকেন্ড কক্ষ 8টা, প্লাস 15। অ্যাটমিক নাম্বার কিন্তু কেমিস্ট্রিতে মুখস্থ করতে হবে তোমাদের, বলেছিল আমাদের যখন আমরা কেমিস্ট্রি পড়তাম ফার্স্ট ক্লাসে, একটাই কথা বলতো, অ্যাটমিক টেবিল 1 থেকে 30 মুখস্থ। হ্যাঁ, ভুলে গেলে হবে না, হয়ে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। 30টা পর্যন্ত মনে রাখলে, 30টা মনে রাখতে হবে, একটু কষ্ট হবে ঠিকই, ঠিক আছে? কষ্ট তো, কষ্ট না পাবে কি
তাহলে দেখো সবাই 4-এর থেকে বেশি, যেমন নিয়ন একটা গ্যাস, ঠিক আছে, তো এরকম টাইপের, এরা সবাই ইনসুলেটর। নেক্সট হচ্ছে ইফ ই ইকুয়ালস টু 4, যদি ই 4-এর সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, তাহলে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাম্পল কি আসবে? সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এরা যেমন সিলিকনের কত, এটা 14, 14, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2, 8, 4। পরে জার্মেনিয়ামের ক্ষেত্রেও 2, 8, 18, 4, 32, তো এটা হয়, ঠিক আছে। এগুলো বেসিক্স কিছু কথা। আমরা কি বুঝলাম যে আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা যত কম থাকবে স্যার তত ভালো পরিবাহী হবে। তার কারণ কি? যত নাম্বার অফ ইলেকট্রন কম থাকবে এই ইলেকট্রনকে মুভ করানোর জন্য আমাকে ফোর্স কম দিতে, এক্সটার্নাল ফোর্স কম দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা একটু ভেবে বলো তো, কপার আর সোডিয়ামের মধ্যে কোনটা ভালো কন্ডাক্টর হবে? বাই কপার। হ্যাঁ, কি বললে অনলাইনে, কি বললে? এফেক্ট কম, হ্যাঁ, ডিস্টেন্সটা একটু বেশি আছে, তাই না? ডিস্টেন্সটা একটু দূরে আছে। দেখো এর 3 নম্বর কক্ষপথে একটা আছে, এর 4 নম্বর কক্ষপথে একটা। তাহলে আমরা যদি দেখি এইভাবে যে সোডিয়াম ফার্স্ট কক্ষপথ, সেকেন্ড, থার্ড, এইখানে একখানা ইলেকট্রন, আর এখানে যদি কপার নিই 1, 2, 3, 4, হ্যাঁ এই তো 3 নম্বর, এটা ধরো নিউক্লিয়াস দেয়া, এটা নিউক্লিয়াস দেয়া আছে 1, 2, 3 কপারের এটা। তাহলে এই যে ডিস্টেন্সটা, সোডিয়ামের ক্ষেত্রে ডিস্টেন্সটা কম আছে, কপারের ক্ষেত্রে ডিস্টেন্সটা বেশি। তাহলে ডিস্টেন্স যদি কম থাকে নিউক্লিয়াস কি করবে? বাইরের কক্ষপথের ইলেকট্রনকে নিজের দিকে বেশি করে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইখানে অ্যাট্রাকশন ফোর্স কি হবে? অনেক বেশি। তাহলে অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে বাইরে থেকে যদি আমি কোনো রকম এক্সটার্নাল ফোর্স দিই, কোথায় বেশি ফোর্স দিতে হবে? এটাতে না এটাতে? এটাকে মুভ করানোর জন্য উপরেরটায় বেশি ফোর্স দিতে হবে। তার কারণ এখানে অ্যাট্রাকশন ফোর্স, দুজন দুজনকে অ্যাট্রাক্ট করার ফোর্সটা অনেক বেশি আছে, এখানে তুলনামূলক কম এর তুলনায়, কারণ এর দূরত্বটা বেশি। আর নিউক্লিয়াস কি করে? প্রত্যেকটা ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে অ্যাট্রাক্ট করে। তাহলে এইখানে এক্সটার্নাল ফোর্সটা অ্যাজ কম্পেয়ার এখানকার তুলনায় এখানে কিন্তু কম লাগবে। তাই যেখানে কম তুমি এনার্জি লস করে যদি আউটপুট বেশি পাও, সেটাকেই আমরা গুড কন্ডাক্টর বলবো। তার মানে এখানে আমার কম এনার্জি ব্যয় করে আমি খুব ভালো ইজিলি ইলেকট্রনকে মুভ করতে পারছি, তো দিস ইজ আ গুড কন্ডাক্টর। তো দ্যাটস ওয়াই কপার ইজ আ গুড কন্ডাক্টর। চলো এবার আমরা ছোট্ট করে একটা জিনিস বুঝবো, তাহলে স্যার এই ইলেকট্রনটা মুভ করছে কি করে। ওকে, তাহলে দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার ছিল 11, এখানে -11 আছে, +11 হচ্ছে 0। এখান থেকে কোনো কারণে যদি একটা ইলেকট্রন কমে যায় তখন এটা -10 হবে আর এটা +11, +1 হয়ে গেল। এটাকে আমরা বলি Na+, ঠিক জানো তো, Na+ বলে লেখা হয়। এটাকে বলা হয় আয়ন, পজিটিভ আয়ন, নাম তো শুনেছো। হ্যাঁ এই তো, এবার তো বুঝে গেলে আবার কি। হ্যাঁ, পজিটিভ আয়ন, ঠিক আছে, করতে হবে যদি কেউ আসে।
তাহলে এটাকে বলা হয় আয়ন। এবার এটাকে আমরা অ্যানায়ন ক্যাটায়ন পড়েছি না, ওই তো সেম জিনিস। যদি কোনো কারণে এটা +11 থেকে +12 হয়ে যায় আর -12 আর এটা প্লাস হয়ে যাবে -1, তাহলে এই যে জিনিসটা এটাকে তখন আমরা কি বলবো, Na-, এটা হচ্ছে আমাদের নেগেটিভ আয়ন আর এটা পজিটিভ আয়ন। এভাবে আয়ন ফর্ম করে, আর যখনই আয়ন ফর্ম হয় তারপরেই কিন্তু এদের মধ্যে ইলেকট্রন, এর যেমন ইলেকট্রন কি হয়ে গেছে, এক্সেস হয়ে গেছে, এ কাউকে দিয়ে দেবে, এর ঘাটতি হয়ে গেছে কারো থেকে নেবে, তাহলে আয়ন ফর্ম হলে তারপরেই ইলেকট্রনের মুভমেন্ট স্টার্ট হয়। ওকে, তাহলে ধরো এখানে কিছু ইলেকট্রন, এবার এই যে ইলেকট্রনগুলো আমি যদি এখানে বেশ কিছু পজিটিভ চার্জকে ছেড়ে দিই, তাহলে ইলেকট্রনগুলো কি করবে, সঙ্গে সঙ্গে এই পজিটিভ চার্জের দিকে মুভ হতে থাকবে না, বলো থাকবে তো, কারণ ইলেকট্রনের তো প্রপার্টি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এরা বিপরীত আধান, তাহলে সঙ্গে সঙ্গে এটা এইদিকে মুভ করবে, তাহলে যখনই এটা মুভ করবে এইদিকে কি হবে, এইখানকার ইলেকট্রনটা এখানে চলে যাবে, তাহলে এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তাহলে এইরকম ভাবে এই সিটগুলো খালি হবে। দেখো প্রথমে এই সিটটা খালি হলো, তারপরে এই সিট, পরে এটা, পরে এটা, তাহলে এই যে ইলেকট্রন এখানে চলে গেল, এই সিটটা খালি হলো, তারপরে এই সিটটা খালি হলো, তারপরে এই সিটটা খালি হলো, খালি হলো, তাহলে এই যে ইলেকট্রন যে সিট খালি করে দিচ্ছে, ইলেকট্রন যে সিট খালি করছে, ডাইরেকশন অফ ইলেকট্রন এটা, আর সিটগুলো যে খালি হচ্ছে তার ডাইরেকশন এটা, ঠিক না? প্রথমে এই চেয়ারটা খালি হলো, তারপরে এই চেয়ার, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এটা কার ডাইরেকশন, ইলেকট্রনের ডাইরেকশন, ইলেকট্রন এইদিকে যাচ্ছে, তার দিকে পজিটিভ আয়নের দিকে বা পজিটিভ চার্জের দিকে, আর সিটগুলো খালি হচ্ছে তার উল্টো দিকে, তাহলে এটা যদি ইলেকট্রনের ডাইরেকশন হয়, এটা কার ডাইরেকশন, এটাই কারেন্টের ডাইরেকশন। আমরা কেন বলি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে মুভ করে, তার কারণ হচ্ছে এটাই, ধরো আমি একটা সার্কিট বানাই, এবার এইটা পজিটিভ এটা নেগেটিভ, এইখানে তাহলে এইখানে আমাদের কি আছে, এটা পজিটিভ চার্জ, এ কি করবে, এখানকার ধরো অনেকগুলো ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলো কি করবে, পজিটিভের দিকে যাবে না, এই যে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে যখন ইলেকট্রনগুলো পজিটিভের দিকে যাচ্ছে তখন কারেন্ট কি হচ্ছে, তার উল্টো দিকে ফ্লো করছে, এই জন্যই আমরা সার্কিটে কারেন্ট ডাইরেকশন পজিটিভ থেকে নেগেটিভের দিকে দেই। ব্যাপারটা কোনোদিনও মাথায় আসেনি যে কেন পজিটিভ থেকে নেগেটিভে দেই? এগুলো তো ক্লিয়ার করবে না কলেজে, এই ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করে না। এবার বুঝতে পারলে যে আমরা কেন কারেন্ট ডাইরেকশন পজিটিভ টু নেগেটিভ দিই, তার কারণ উল্টো দিকে ইলেকট্রন ফ্লো করছে, আর আমরা তো জানি যে কি কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, এবং তার সঙ্গে আরেকটা কথাও বলতে হবে যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস। ওকে, এবার দেখো, তাহলে এবার আমি ধরো এটা একটা কপারের কন্ডাক্টর, তারের মধ্যে দিয়ে অ্যাকচুয়াল কারেন্টটা ফ্লো হচ্ছে কি করে, ধরো এটা আমাদের কপার কন্ডাক্টর, এবার এই কপারের এক টুকরো তারের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করা পসিবল না, পসিবল, আমি এরকম করে রেখে দিলাম, ধরো এটা কপার তার, কারেন্ট ফ্লো করবে, তার মানে এখানে ব্যাটারি লাগাতে হবে বা কিছু একটা তো করতে হবে, তাহলে সেটা কেন করতে হয়, তাহলে ধরো এটা এক টুকরো কপার তার, কপারের বাইরের কক্ষপথে ইলেকট্রন একটা করে আছে, সিঙ্গেল 29, এখনই দেখলাম আমরা, তাহলে ধরে নাও এই ইলেকট্রনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখা যায় না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে দেখতে পাচ্ছি। এবার আমি যদি এই তারের সঙ্গে এইখানে একটা আমি যদি এই তারের সঙ্গে এইখানে একটা ব্যাটারি কানেক্ট করি তাহলে কি হবে, এইখানে কি আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা সরাও না, এটা উঠলে মাথায় লাগবে ওই জন্য রাখা,
এবার এই যে পজিটিভ আছে, তাহলে যখনই আমি ব্যাটারিটা কানেক্ট করব সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো ব্যাটারির দিকে আসতে থাকবে, আর যখনই ইলেকট্রন ব্যাটারির দিকে আসবে কারেন্ট ঠিক তার উল্টো দিকে ফ্লো করতে শুরু। এই জন্য উইথাউট ব্যাটারি কোনো কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করছে না। তাহলে ব্যাটারিটা অ্যাকচুয়ালি কি করছে, ওয়ান টাইপ অফ ফোর্স ক্রিয়েট করছে, যে ফোর্স অ্যাট্রাকশন ফোর্স, যে ফোর্সটা কি করছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য উল্টো দিকে কারেন্টটা ফ্লো করছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে সার্কিটটায় লসেস কার হচ্ছে, ব্যাটারির লস হচ্ছে। ইলেকট্রন ধরো তুমি, এটা তোমার বন্ধু, এ ভোল্টেজ আর এ ইলেকট্রন, ইলেকট্রন মানে কিন্তু কারেন্ট, আলাদা কিছু নয়, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল কারেন্ট। তাহলে এই ভোল্টেজ কি করছে, ইলেকট্রনকে সবসময় ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে এনার্জি লস কার হবে, ভোল্টেজের। তাহলে আমরা যে কথাগুলো বলি যে কারেন্ট পুড়ছে, অ্যাকচুয়ালি কারেন্টের কিন্তু কোনো ওয়েস্ট হয় না। টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন আ ক্লোজ পাথ ইজ কনস্ট্যান্ট। এই ক্লোজ পাথে যতগুলো ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু কনস্ট্যান্ট। সেটা কি করছে, একটা সার্কেলিক পাথের মধ্যে দিয়ে এদিক থেকে এদিকে ঘুরছে, তার জন্যই কি হচ্ছে না কারেন্ট ফ্লো হচ্ছে। এবং সেটাকে কে ফ্লো করাচ্ছে, ব্যাটারি, ব্যাটারি বা ভোল্টেজ, ভোল্টেজ বা ওয়ান টাইপ অফ ফোর্স যেটা ব্যাটারির মধ্যে স্টোর আছে। হ্যাঁ, এই যে ইলেকট্রনগুলো, এগুলো এই ইলেকট্রনগুলো, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, ব্যাটারির এই পজিটিভ চার্জ ইলেকট্রনগুলোকে টানবে, আর যখনই ইলেকট্রন টানছে উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। কিভাবে হচ্ছে, এই যে বোঝালাম, সিটগুলো খালি হচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে এনার্জি লস হয় অলওয়েজ ভোল্টেজ। আশা করি কারেন্ট ব্যাপারটা ক্লিয়ার সবার, না? কারেন্টকে আমরা লিখি কিভাবে, আই দিয়ে লিখি, এই আই এর ইউনিট কি, অ্যাম্পিয়ার। তাছাড়া কারেন্ট ইকুয়ালস টু চার্জ বাই টাইম। তাহলে চার্জের ইউনিট কি, কুলম্ব পার সেকেন্ডও আমরা বলতে পারি, কিউ পার সেকেন্ডও বলতে পারি কারেন্টের ইউনিট, অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, এবার আমরা দেখব কারেন্টের টাইপ অফ কারেন্ট। তার আগে আরেকটা জিনিস বলি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি, টেল মি। কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, গুড। কেন বলো তো স্কেলার কারেন্ট? বুঝলাম না, আরেকবার। হ্যাঁ, ভেক্টর অ্যাডিশন ইউজ করে না, তাই না? কারেন্ট ভেক্টর অ্যাডিশনকে মেনে চলে না। তাহলে কারেন্ট ইজ একটা পয়েন্ট করে লিখতে পারো, স্কেলার কোয়ান্টিটি ফার্স্ট। ধরো এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান থেকে 4 অ্যাম্পিয়ার, এখানে কত, 6 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, এটাকে তুমি এখানে কি করলে, যোগ করলে। এই অ্যাডিশনটা কি অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন না, এটা কি নর্মাল অ্যারিথমেটিক অ্যাডিশন। হ্যাঁ, জাস্ট নর্মাল যোগ করেছি আমরা। তাহলে এইটা তো ভেক্টর অ্যাডিশন নয়, তাহলে কারেন্ট কি ভেক্টর অ্যাডিশনকে মেনে চলে না, তাই কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওইটাই তো আছে, তো কারেন্টের দিক অভিমুখ দুটোই আছে, তবুও স্কেলার, তবুও স্কেলার। কেন, ধরো এটা যেমন সার্কিট আছে, ধরো এটা 2 ওহম, এখানে 10 ভোল্ট সাপ্লাই আছে, দেখা গেল এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এর মান আছে, অভিমুখও আছে, তারপরেও এটা স্কেলার কেন, এইটাই তো কোশ্চেন। তার কারণ যেটা আমি বললাম, ফার্স্ট হচ্ছে কারণ কারেন্ট ভেক্টর অ্যাডিশনকে মেনে চলে না।
ভেক্টর কোয়ান্টিটি হলে ভেক্টর অ্যাডিশনকে তো মানতে হবে। এটা কি নর্মাল অ্যাডিশন, দিস ইজ নট আ ভেক্টর অ্যাডিশন। আর সেকেন্ড আমরা বলতে পারি কারেন্ট ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এর ইউনিট কি, মানে এর কোয়ান্টিটি কি, স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি। দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিও কোনোদিনও ভেক্টর হবে না, দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিও কোনোদিনও ভেক্টর হবে না। তাহলে কারেন্টের মান অভিমুখ থাকার পরেও কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার আমাকে বলো টাইপ অফ কারেন্ট, কত ধরনের কারেন্ট হয়? ডিসি কারেন্ট আর এসি কারেন্ট। আর কোনো কিছু কারেন্ট আছে? হ্যাঁ, ভ্যারিং কারেন্ট, 3 রকমের কারেন্ট হয়, ঠিক আছে? কারেন্ট মেনলি আর 3 টাইপস। কিছু বলছো অনলাইন? বলো কি কুলাম? ও কুলম জিনিসটা ইউনিট। কুলম্ব হচ্ছে আমাদের চার্জের ইউনিট। কুলম্ব হচ্ছে চার্জের ইউনিট, বুঝলে? ওকে, চলো আসছি নেক্সট টপিকে, অফ কারেন্ট। কারেন্ট আর 3 টাইপ। ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডিসি বলি। 2 নম্বর হচ্ছে ভ্যারিং কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিভ। এসি কারেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে টাইপের, 3টে টাইপ। একটা ভ্যারিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট আর একটা ডাইরেক্ট কারেন্ট। এবার একটা একটা করে একটু বুঝে নিই। ডাইরেক্ট কারেন্ট জিনিসটা কেমন স্যার? টাইম কারেন্টের ভ্যালু। তাহলে সময়ের সাথে কারেন্টের আমরা একটা কনস্ট্যান্ট আউটপুট, যতই টাইম বাড়ুক না কেন আউটপুট অল টাইম কনস্ট্যান্ট। এটাকেই আমরা বলছি ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? তুমি দেখো কনস্ট্যান্ট বলতে ধরো এখানে কারেন্টের ভ্যালু সাপোজ 5 অ্যাম্পিয়ার, এখানে 5 হলে এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তাই না? সময় কিন্তু বাড়ছে কিন্তু ম্যাগনিটিউড ফিক্সড। সো এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। যখন শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, একটা লাস্টের দিকে গিয়ে ব্যাটারি একটু ভোল্টেজটা ডাউন হয়ে যাবে। এবার ব্যাটারি কি ডিসিতে আমাদের মানে তোমার স্টোর এনার্জিটাকেই ধরা হয়, কিছু করার নেই, লাস্টের ব্যাপারটা আলাদা, লাস্টেরটাকে আর ওইভাবে ধরা হবে না। ভ্যারিং কারেন্ট কেমন হয়? সময়ের সঙ্গে ফিট করে। এই আউটপুটটা কোথায় দেখেছো? আউটপুটটা কোথায় দেখেছো? এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউট, ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? তো এগুলো ফিজিক্সেরই পার্ট, আমি এখনো ইলেকট্রিক্যালে ঢুকিনি, ডিসি মেনলি ফিজিক্সেরই পার্ট। তো এই যে আউটপুটটা, ভালো করে একটা জিনিস দেখো, এই এর ওপরে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ,
তার মানে এই সিগন্যালটা পুরোটাই কিন্তু পজিটিভ, বাট সমস্যা কি এখানে ভ্যারি করছে, কখনো ভ্যালু বাড়ছে আবার কখনো কমছে, 0 হয়ে যাচ্ছে, আবার বাড়ছে আবার কমছে। এই জন্য এটাকে আমরা বলছি ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্ট, বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। ওকে, আর অল্টারনেটিংটা কেমন হবে? এইখানে অনেকগুলো ঘটনা ঘটবে। দেখো এটা 0 পাই পাই পাই, তাহলে 0 থেকে এই পজিশনে আমরা কি ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, আবার এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে কারেন্ট বাড়তে বাড়তে এখানে গেল, আবার এখানে আসলো, তাহলে এই যে কারেন্টের ফ্ল্যাকচুয়েশন, তাহলে ম্যাক্সিমাম থেকে 0, আবার এটা 0 থেকে নেগেটিভে ম্যাক্সিমাম, আবার 0। তাহলে এটা কিভাবে ফ্লো করছে একটা সার্কিটে? এই জিনিসটা আমি যদি একটা সার্কিট আঁকি, ফর ফার্স্ট হাফ সাইকেল কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ, এবং এটাকেই যতক্ষণ ফ্লো করছে 0 থেকে পাই, যতক্ষণ যে টাইমটুকু লাগছে এটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল। এই যে ক্লকওয়াইজ এটা কিন্তু কনস্ট্যান্ট ম্যাগনিটিউড দেবে না, বাড়ছে কমছে, তাহলে একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হবে, তারপর কমবে। আবার এই পয়েন্টের পর থেকে, পাইয়ের পর থেকে এটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে, তাই না? তার মানে উল্টো দিকে ফ্লো করবে, তার মানে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লক, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তিনটে। এখানে কি হচ্ছে? এটা শুধু ক্লকওয়াইজ, এটা যেমন শুধু ক্লকওয়াইজ কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু নয়, এটাও শুধু ক্লকওয়াইজ কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, অল টাইম 5। তো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন 3 টাইপ অফ কারেন্ট: ডাইরেক্ট কারেন্ট, ভ্যারিং কারেন্ট, অল্টারনেটিং। নেক্সট আমরা আসছি ভোল্টেজ আসবে। ভোল্টেজ, ভোল্টেজ কি? ভোল্টেজ ওয়ান টাইপ অফ ফোর্স যেটা কি করে? কারেন্ট ফ্লো করতে হেল্প করে। বেশি আমাদের ভোল্টেজ থিং বাটে ওয়ান টাইপ অফ ফোর্স যেটা কারেন্ট ফ্লো করতে। এবার এই ভোল্টেজকে আমরা দু রকম ভাবে ডিফাইন করি, ঠিক আছে? একটা হচ্ছে ইএমএফ, একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটোর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, তো আমরা ধরো বাজার থেকে একটা ব্যাটারি কিনে আনলাম, পেন্সিল ব্যাটারি কিনে আনলাম, তাহলে এই ব্যাটারিটার মধ্যে যখনই আমি এখানে কারেন্ট, মানে যখনই আমি এখানে লাইটটাকে কানেক্ট করব, লাইটটা জ্বলে উঠবে, আবার লাইটটা খুলে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে নতুন ব্যাটারিটা আমি কিনে আনলাম, তার মানে এর মধ্যে কি আছে? এনার্জি স্টোর করা আছে। তো যখনই আমি এখানে লোড কানেক্ট করছি, এটা লাইট হোক, ফ্যান হোক, হোয়াট এভার, যখনই লোড কানেক্ট করছি, এ কি করছে? তার এনার্জিটাকে থ্রু দ্য লোড রিলিজ করছে, লোডের মাধ্যমে নিজের এনার্জিটাকে রিলিজ করছে। তাহলে এই রিলিজ করার আগের যে পরিস্থিতিটা, মানে যখন এর মধ্যে এনার্জি স্টোর আছে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি ইএমএফ। ওকে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি ইএমএফ। আর পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল মানে বিভব, আর ডিফারেন্স মানে পার্থক্য। বিভব প্রভেদের পার্থক্য কখন তৈরি হয়? আফটার কানেক্টিং আ লোড। তুমি যখনই লোড কানেক্ট করলে, তাহলে এই লোডের মধ্যে কি হবে? ভোল্টেজ ড্রপ হবে না? কেন স্যার ভোল্টেজ ড্রপ হয়? এই যে ব্যাটারির থেকে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করছে, একে কে ফ্লো করাচ্ছে? ভোল্টেজ। ঠেলে 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 নিয়ে যাচ্ছে, এখনই তো বোঝালাম, তাই না? কারেন্ট তো একা ফ্লো করতে পারে না,
ওকে ঠেলে নিয়ে যায় ভোল্টেজ, তাহলে এই জায়গাটায় ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা হবে লোডের অ্যাক্রসে। লোডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটাকে পাস করাতে হবে ভোল্টেজের অনেক বেশি এনার্জি বার্ন হয়, সেক্ষেত্রে এখানে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমাকে একটা কথা বলো, এই লোডে আসার আগে মানে এইরকম পয়েন্টে ওর ভোল্টেজ যদি ভিএ থাকে, লোডের শেষে এখানকার যদি ভিবি হয়, তাহলে এইটুকু পার করতে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে ভিএ আর ভিবি কি ইকুয়াল হবে? ইকুয়াল হবে না কোনোদিনই। কেন হবে না? তার কারণ এইখানে তো ভোল্টেজের ড্রপ হচ্ছে, যদি এখানে 10 ভোল্ট থাকে এখানে 2 হয়ে যাবে, অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি আমি। তাহলে এইখানে কি হচ্ছে? ভোল্টেজের ড্রপ হচ্ছে। তাহলে এই লোডটা যদি না লাগাও, তাহলে এই যে পার্থক্যটা, যে এখানকার ভিএ এখানে ভিবি, এখানে ভিএ মানে এই পয়েন্টটাও ভিএ, এটা ভিবি মানে এই পয়েন্টটাও ভিবি। দেখো তারের মধ্যেও ড্রপ হয়, এগুলো ধরো তার, আর এটা ফ্যান ধরেন। তারের মধ্যে যে ড্রপটা হয় সেটা একদম নেগলিজিবল। সেটা যদি অনেক বেশি হতো তাহলে ওই সুইচ বোর্ড থেকে আমার এই বোর্ড পর্যন্ত কারেন্ট আসতেই তোমার অনেক বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যেত, আর এটা চলতোই না। তারপরে তারের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা একদম নেগলিজিবল, আমি ধরে নিচ্ছি নেগলিজিবল। মেন ড্রপটা কোথায় হয়? আমার যে এই লোডটা চলছে এই লোডে মেনলি ড্রপটা হয়, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা এই লোডের অ্যাক্রসে হয়। তাহলে এই লোডে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ম্যাক্সিমাম। তাহলে আমি যদি নেগলিজিবল ধরি, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম, আর এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ সেম। কেন? এটা তো তার। তাহলে আপনি বললেন তারের ভোল্টেজ ড্রপটা নেগলিজিবল, খুবই কম হয়। এটাও একটা তার, খুব কম হয়। তাহলে এই ব্যাটারির যখন বাজার থেকে কিনে এনেছো তখন এখানে টোটাল যে এনার্জিটা সেটাকে বলছি ইএমএফ। যখন তুমি লোড লাগাচ্ছ তারপর এখানে ভোল্টেজ বেশি এখানে কম, এই যে ডিফারেন্সটা লোডটা লাগানোর পর তৈরি হলো না, পোটেনশিয়াল ডিফারেন্স। লোড লাগানোর আগে সেম ছিল, তাহলে আফটার কানেক্টিং আ লোড আমাদের কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ কি, দুটোর পার্থক্য। ওকে, পোটেনশিয়াল ডিফারেন্সকে লেখা ওয়ার্ক ডান বাই চার্জ, ডাব্লিউ বাই কিউ দিয়ে লেখা হয়। ওয়ার্ক ডান বাই, যাই হোক এই পর্যন্ত থাক, করবে চার্জ। ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক ডান, এটা চার্জ। হ্যাঁ বলো, অনলাইনে কি বলছিলে? নতুন ব্যাটারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ